ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত রাজা বা স্বামী সম্পর্কে। রাজা বা স্বামী ইংরেজিতে মাস্টার বা কিং। এটি প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্যের মতে রাষ্ট্রের একটি অঙ্গ বা রাষ্ট্রের একটি উপাদান। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রের 7টি উপাদানের কথা উল্লেখ করেছে। এই 7টি উপাদান হলো স্বামী বা রাজা, এটা প্রথম উপাদান। অমাত্য রাষ্ট্রের দ্বিতীয় উপাদান। এই উপাদান হচ্ছে রাষ্ট্রের রাজার নীতিকে বাস্তবে রূপায়িত করার উপাদান। আধুনিক যুগের আমলাদের সঙ্গে অমাত্যদের তুলনা করা যায়। অমাত্য ইংরেজিতে হলো মিনিস্টার। কৌটিল্যের মতে রাষ্ট্রের 3 নম্বর উপাদান বা তৃতীয় উপাদান হচ্ছে জনপদ। জনপদ এটা হচ্ছে ইংরাজিতে টেরিটরি এবং পপুলেশন। জন হচ্ছে পপুলেশন আর টেরিটরি হচ্ছে পদ, জনপদ। অর্থাৎ টেরিটরির উপর জনগণ বসবাস করে। এটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট হচ্ছে 4 নম্বর উপাদান। কৌটিল্যের মতে 4 নম্বর উপাদান হচ্ছে দুর্গ। ইংরেজিতে ফোর্ট, বাংলা দুর্গ। 5 নম্বর উপাদান কোষ। এটা কোষাগার, অর্থনৈতিক একটা উপাদান। ইংরেজিতে বলা হয় ট্রেজারি। 6 নম্বর উপাদান হলো দণ্ড, এটা ইংরেজিতে আর্মি। 7 নম্বর উপাদান হচ্ছে মিত্র বা ফ্রেন্ড। তাহলে কৌটিল্যের মতে যে 7টা উপাদান সেগুলি হলো স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। এই 7টা উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। কৌটিল্য তার অর্থশাস্ত্রে গ্রন্থে উল্লেখ করেছেন যে এই 7টি উপাদানের মধ্যে স্বামী এই উপাদানটি সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান এবং এই উপাদানটি হচ্ছে শ্রেষ্ঠ উপাদান। কৌটিল্য বলেছেন একটি রাষ্ট্রের বস্তুগত সম্পত্তি এবং প্রকৃতির যে সম্পত্তি তার উপর যার অধিকার আছে সেই হলো রাজা। তিনি হলেন রাজা। প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা প্রচলিত উপাদান। প্রাচীন ভারতে রাজ্যগুলিতে রাজতন্ত্র ছিল। কোনো কোনো জায়গায় প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। বেশিরভাগই হচ্ছে রাজতান্ত্রিক শাসন। এই রাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠানে রাজাকে বলা হতো স্বামী। রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে শ্রেষ্ঠ উপাদান স্বামী, এই কারণে যে রাজার সবথেকে বেশি দায়িত্ব আছে। কৌটিল্য মনে করেন অসুস্থ রাজার থেকে নতুন রাজা খারাপ, কারণ নতুন রাজা ক্ষমতা অর্জন করেন, তাই আগের রাজার মতো নম্র ভদ্র হয় না, সংযমী হয় না। নতুন রাজ্য সে অধিকার করেছে, রাজ ক্ষমতা অধিকার করেছে, তার মধ্যে ঔদ্ধত্য থাকে। তাই তিনি বলছেন যে সবল রাজা, যিনি সবল শক্তিশালী অথচ
নিম্ন বংশে জন্মগ্রহণ করেছেন সে রাজা ভালো রাজা হয় না, অথচ দুর্বল রাজা তিনি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন সে রাজা অপেক্ষাকৃত ভালো রাজা। তাহলে কৌটিল্যের মতে রাজতন্ত্র বংশগত, আর বংশগত রাজতন্ত্রে উচ্চ বংশের রাজা হতে হবে, উচ্চ কুলের রাজা হতে হবে। কৌটিল্য মনে করেন যে পিতা পুত্র যদি রাজা হয় বা দুই ভাই ভ্রাতৃদ্বয় রাজা হয় তাহলে সেই রাজ্য ভালোভাবে চলবে। আর বিজয়ী রাজা, যে রাজা অন্য রাজ্যকে দখল করে নেয় এবং তার উপর নিজের শাসন চাপিয়ে দেয়, সেই রাজত্ব ভালো হয় না। আর দ্বৈত রাজা, দুজন রাজা দুজন ভাই হতে পারে, পিতা পুত্র হতে পারে, তাদের দ্বৈত শাসন বিজয়ী রাজার তুলনায় অনেক ভালো। তাদের শাসন তোমার আদরণীয়, প্রশংসনীয়, কারণ তারা ঐতিহ্যকে মেনে চলে দেশ শাসন করেন। দেশের যে ঐতিহ্য, দেশের গৌরব, রাজ্যের গৌরব, সেটাকে গুরুত্ব দিয়ে তারা দেশ শাসন করবে। কিন্তু বিজয়ী রাজা তিনি তার নিজের দেশের ঐতিহ্যকে ফলো করবেন, তার নিজের দেশের কথা ভাববেন। তিনি নতুন দখল করা রাজ্যটাকে নিজের ভাবতে পারবেন না, এটা কৌটিল্য মনে করেছেন। আর ভ্রাতৃদ্বয় বা পিতা পুত্র যদি রাজা হয়, দ্বৈত শাসন হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্যের যারা জনগণ, প্রজা যারা, তারা সহজেই আনুগত্য প্রকাশ করবে। আনুগত্য প্রকাশ করবে মানে রাজার তৈরি আইন মেনে চলবে, রাজার দ্বারা বিচার তারা মেনে চলবে, রাজার দ্বারা শাসনের প্রতি তাদের ভক্তি থাকবে। কৌটিল্য তার বিখ্যাত অর্থশাস্ত্রের গ্রন্থে শিক্ষার কথা বলেছেন, এডুকেশনের কথা বলেছেন। স্বামী বা রাজা শিক্ষিত হবেন এ কথা তিনি বলেছেন। প্রিন্স, রাজকুমার, তিনি রাজা হবেন, তিনি উপযুক্ত শিক্ষা অর্জন করবেন, উপযুক্ত শিক্ষার প্রয়োজন তার পক্ষে দরকার। শিক্ষাহীন রাজা অর্থাৎ নির্বোধ রাজা, নির্বোধ পুত্র, রাজপুত্র, তাকে ঘুণ ধরা কাঠের সঙ্গে তুলনা করা যায়। ঘুণ ধরা কাঠ যেমন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়, তেমনি শিক্ষাহীন নির্বোধ রাজা সেই ঘুণ ধরা কাঠের মতোই তার সাম্রাজ্যকে পতনের দিকে নিয়ে যায়, তার সাম্রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কৌটিল্য রাজপদের উপযুক্ত শিক্ষার কথা বলেছেন। এ শিক্ষা যদি না থাকে তাহলে রাজত্ব সে ভালোভাবে চালাতে পারবেন না। তাই এক্ষেত্রে আমরা প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কথা বলতে পারি, এক্ষেত্রে অ্যারিস্টটলের গুরু প্লেটোর কথা বলতে পারি। প্লেটো তার কল্পিত আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার কথা বলেছেন, রাজা বুদ্ধিমান হবে। আবার অ্যারিস্টটলও বলেছেন তারাই রাজা হবেন যারা সদ্গুণের অধিকারী, যারা শিক্ষিত সচেতন, তারাই রাজা হবেন। তাহলে প্লেটো অ্যারিস্টটলের বক্তব্যের সঙ্গে প্রাচীন ভারতবর্ষের সেই অ্যারিস্টটলের সমকালীন দার্শনিক আমাদের কৌটিল্য, যার অপর নাম চাণক্য, আসল নাম বিষ্ণুগুপ্ত, তিনি কিন্তু রাজার শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন, শাসকের উপযুক্ত শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। নির্বোধ মানুষ, জ্ঞানহীন মানুষ, শিক্ষাহীন মানুষ কখনোই রাজত্ব ভালো চালাতে পারবে না। তার রাজত্ব ঘুণ ধরা কাঠের মতো নষ্ট হয়ে যাবে তিলে তিলে। তাহলে কৌটিল্য রাজার মধ্যে
বলছেন যে তার যে গুণাবলী শিক্ষার মধ্য দিয়ে বিকাশ হবে। রাজা আত্মনিয়ন্ত্রণকারী হবেন শিক্ষিত হলে। রাজা আত্মনিয়ন্ত্রণকারী যদি হয়, তাহলে রাজা অত্যাচারী হবে না, প্রজা পীড়ন করবে না, রাজাদের উপর অযথা নিপীড়ন, অযথা আচরণ করবেন না। রাজা শাসন করবেন শিক্ষিত হলে, দণ্ড দিবেন, যতটুকু অপরাধ করেছে ততটুকুই শাস্তি দেবেন। কৌটিল্য মনে করেন রাজা যদি অল্প অপরাধের জন্য বেশি শাস্তি দেয়, তাহলে রাজার শাসনের প্রতি ভয় সৃষ্টি হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে না, তাকে উপযুক্ত পরিমাণ শাস্তি দিতে হবে। এবং অন্যান্য জনগণ রাজা যদি উপযুক্ত শাস্তি না দেন, তাহলে রাজ্যের প্রতি আনুগত্য দেখাবে না। আবার অপরাধ বেশি হয়েছে, অপরাধীকে শাস্তি কম দিলে তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আইনের অনুশাসন চলবে না। তাহলে অপরাধের গুরুত্ব অনুযায়ী, অপরাধ এর প্রকৃতি অনুযায়ী যতটুকু অপরাধ করেছে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে ততটুকুই রাজা শাস্তি দেবেন। এক্ষেত্রে রাজার মধ্যে শিক্ষা গুণ থাকতে হবে। এক্ষেত্রে রাজা অযথা প্রজাদের অত্যাচার করবেন না। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাজার 4টি গুণের কথা বলেছেন। মূলত 4টি গুণ, আর এই 4টি গুণের মধ্যে আবার ভাগ আছে, সেগুলি আমি একে একে আলোচনা করছি। কৌটিল্য বলেছেন যে অভিগামিক গুণ থাকতে হবে। কোয়ালিটিজ অফ ইনভাইটিং নেচার, কোয়ালিটিজ অফ ইনভাইটিং নেচার, এটা বাংলা হচ্ছে অভিগামিক গুণ। অভিগামিক গুণের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে রাজাকে উচ্চ কুলে, উচ্চ বংশে জন্মগ্রহণ করতে হবে। নিম্ন কুলে জন্মগ্রহণ করলে চলবে না। উচ্চ বংশে জন্মগ্রহণ করা রাজপুত্র সে রাজা হবে। ধর্মপরায়ণতা, রাজার মধ্যে ধর্মপরায়ণতা থাকবে। ধর্ম সহিষ্ণুতা, রাজা বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখবেন, প্রত্যেকটা মানুষের ধর্ম পালনের সুযোগ করে দেবেন, ধর্মের বিরোধিতা করবেন না, ধর্মকে ধ্বংস করার পদক্ষেপ নেবেন না। ধর্মপরায়ণতা, তার সঙ্গে সঙ্গে রাজা অন্য নিজ ধর্মের ছাড়া অন্য ধর্মের প্রতি সহিষ্ণু হবে। দৃঢ় বুদ্ধি, অভিগামিক গুণ এটা। দৃঢ় বুদ্ধি, দৃঢ় বুদ্ধি মানে কি? মানে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে, শক্তিশালী বুদ্ধি। দোনোমনো করা যাবে না, রাজাকে দোনোমনো করলে হবে না। যা করতে হবে দ্রুত করতে হবে এবং শক্তিশালী বুদ্ধি তার থাকতে হবে। এখানে নড়চড় হলে হবে না, দোটানায় থাকলে হবে না রাজাকে। অভিগামিক আর একটা গুণ হলো সহজে বশ করার ক্ষমতা। রাজা এমনই ব্যক্তিত্বের সম্পন্ন হবেন, যে কোনো মানুষকে বা অন্য রাজ্যের রাজাকে তিনি সহজেই বশ করে ফেলতে পারবেন, সহজেই বোঝাতে পারবেন, তাকে প্রভাবিত করতে পারবেন। আর অভিগামিক আর একটা গুণ হলো অলসতা না থাকা। রাজা কখনোই অলস হবেন না, রাজা হবেন অত্যন্ত গতিশীল, দ্রুত সিদ্ধান্ত নেবেন, দ্রুত কাজ করবেন, সিদ্ধান্তকে কার্যকরী করার ব্যবস্থা করবেন। আর অভিগামিক গুণ আর একটা হলো ধৈর্যশীল। রাজাকে ধৈর্যশীল হতে হবে, অধৈর্য হলে হবে না। বিপদ আসবে বা আনন্দের পরিবেশ আসবে, সেখানে অধৈর্য হলে হবে না, হঠকারিতাকে গুরুত্ব দিলে হবে না। রাজাকে ধৈর্যশীল হতে হবে, রাজাকে দাতা হতে হবে, রাজার মধ্যে দয়াশীলতা, দানশীলতা এই গুণ থাকতে হবে। কৌটিল্য তিনি রাজার যে
2 নাম্বার গুণ, সেই গুণের কথা উল্লেখ করেছেন। রাজার 2 নাম্বার গুণ কি? তাহলে প্রথম গুণ হচ্ছে অভিগামিক গুণ। অভিগামিক গুণের মধ্যে কি জানলে তোমরা? অভিগামিক গুণের মধ্যে উচ্চ বংশে জন্মগ্রহণ, ধর্মপরায়ণতা, দৃঢ় বুদ্ধি, তোমার ধর্মপরায়ণতা, সহজে বশ করার ক্ষমতা, অলসতা না থাকা, আর ধৈর্যশীল। আর কৌটিল্য তিনি দ্বিতীয় নাম্বার যে গুণের কথা বলেছেন, প্রজ্ঞা গুণ। প্রজ্ঞা মানে জ্ঞান, নলেজ, কোয়ালিটিজ অফ ইন্টেলেক্ট, কোয়ালিটি অফ ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট হতে হবে কেন? কৌটিল্য বলেছেন যে রাজাকে আগে যারা আচার্য ছিলেন, সেই আচার্যদের নীতি ব্যাখ্যা, আচার্যদের পণ্ডিতদের যুক্তি, তাদের পাণ্ডিত্য, এগুলি তাকে শুনতে হবে, এগুলো শোনার ইচ্ছা তার থাকতে হবে। আচার্যদের আগে যারা রাষ্ট্র, রাজনীতি, ধর্ম ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, সেগুলি রাজা ধৈর্য ধরে শুনবেন, আর এই ইচ্ছাটা রাজার মধ্যে থাকতে হবে। এটা হলো রাজার প্রজ্ঞাগুণ। রাজার প্রজ্ঞাগুণ আর কি? শ্রবণ ধারণ ক্ষমতা, শোনা। রাজা কোনো বিচার কার্য করবেন, বাদী বিবাদী, পক্ষে বিপক্ষের উভয়ের কথা শুনবেন, শুনে তারপরে তিনি বিচার করবেন। না শুনেই তার বিচার করবেন না, না শুনেই তিনি সিদ্ধান্ত নেবেন না। রাজার প্রজ্ঞা জ্ঞান হলো আর একটা গুণ, প্রজ্ঞা গুণ, সেটা হলো তর্ক করার ক্ষমতা। বিতর্কে তিনি অংশ নেবেন এবং যুক্তি দিয়ে কথা বলবেন। বিশেষ বিশেষ জ্ঞান রাজার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রেও আমরা দেখছি সেই প্লেটো, অ্যারিস্টটল, প্লেটো তার রিপাবলিক গ্রন্থে যে আদর্শ রাজার কথা বলেছেন, তিনি হলেন দার্শনিক রাজা, যিনি নিঃস্বার্থ, তাদের পরিবার থাকবে না, তাদের সম্পত্তি থাকবে না, ব্যারাকে বসবাস করবেন, আর রাজা হবেন কিং ফিলোসফার, দার্শনিক রাজা। এক্ষেত্রেও আমরা দেখছি রাজার প্রজ্ঞা জ্ঞান তার মধ্যে কি আছে। আর প্লেটো তো রাজাকে, যারা শাসক হবেন, তাদেরকে 50 বছর ধরে পড়াশোনার কথা বলেছেন। আবার অ্যারিস্টটলও বলেছেন শিক্ষিত সচেতন মানুষ তারাই হবে ক্ষমতা ব্যবহারকারী, তারাই হবেন রাজা। রাজার মধ্যে প্রজ্ঞা জ্ঞান হলো তাহলে তর্ক করার ক্ষমতা, তার মধ্যে যুক্তিবাদী বক্তব্য শোনা, এই সমস্ত গুণ তার মধ্যে থাকতে হবে। 3 নাম্বার রাজার গুণ হলো, রাজা যিনি পদাধিকারী হবেন, রাজা হবেন, তার মধ্যে উৎসাহ গুণ থাকতে হবে। কোয়ালিটিজ অফ এনথুজিয়াজম, এনথুজিয়াজম অর্থাৎ একটা এন্থু থাকতে হবে তার মধ্যে, উৎসাহ উদ্দীপনা থাকতে হবে। শৌর্য, বীর্য, দক্ষতা, দ্রুত কর্মদক্ষতা, দ্রুত কর্মজ্ঞান, যে কোনটা করবেন, কোন সিদ্ধান্তটা আগে নেওয়ার দরকার, প্রায়োরিটি দিতে হবে, এটা দ্রুত সিদ্ধান্ত জ্ঞান তার মধ্যে থাকতে হবে এবং উৎসাহ তার মধ্যে থাকতে হবে। সব কাজে দক্ষতা থাকতে হবে রাজার, সব কাজে। আবার রাজার মধ্যে থাকবে দ্রুত কর্ম সম্পাদনা, কোনো কাজ ফেলে রাখবেন না, জনহিতকর জনকল্যাণকর কাজগুলিকে রাজা দ্রুত তৎপর প্রয়োগের ব্যবস্থা করবেন। 4 আত্মসম্পদ, পার্সোনাল কোয়ালিটিজ। রাজার কিন্তু ব্যক্তিগত কিছু গুণ থাকতে হবে। ব্যক্তিগত গুণ কি? বাগ্মিতা, রাজাকে ভালো বলতে হবে। বাকপটুতা, অর্থাৎ খুব ভালো বলতে পারবেন উনি, এই গুণটা তার মধ্যে থাকতে হবে। বিপদে স্থিরতা, খুব বিপদ এসে গেছে রাজ্য চালানোর ক্ষেত্রে, রাজ্যে আভ্যন্তরীণ ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ বিদ্রোহ শুরু হয়ে গেছে, আবার বৈদেশিক আক্রমণ রাজ্যের উপরে চলে আসছে, তাহলে এই সময় কি করবেন তিনি? তিনি এক্ষেত্রে
মানে এই যে একটা বিপদ, এখানে তিনি ঠান্ডা মাথায় কাজ করবেন, তিনি স্থির থাকবেন, আত্মসংযম দেখাবেন তিনি। হ্যাঁ, এবং রাজার মধ্যে পরিহাস প্রিয়তা, পরিহাস অর্থাৎ শত্রুপক্ষ কথা বলছে সেটা বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছে, রাজাকে এটা বুঝতে হবে, এবং তার প্রত্যুত্তরে তাকে পরিহাস করে কথা বলতে হবে। রাজাকে কেউ পরিহাস করে কথা বলছে, বিদেশি কোনো রাষ্ট্রদূত বা রাষ্ট্রের প্রতিনিধি বা তারই কোনো প্রতিনিধি, সেনাপতি, মন্ত্রী পরিহাস করে কথা বলছে, তাকেও কিন্তু সেই পরিহাস সুরেই রাজাকে জবাব দিতে হবে। তাই রাজা পরিহাস প্রিয়তা হবেন, শত্রুর দোষ খুঁজে বের করার ক্ষমতা রাজার মধ্যে থাকতে হবে। এটা কিন্তু রাজার আত্মসম্পদ অর্থাৎ পার্সোনাল কোয়ালিটি। শত্রুর মানে দোষ খুঁজতে হবে, শত্রুকে ছোট করে ভাবলে হবে না, শত্রুকে বড় ভাবতে হবে, এবং কি কি নেগেটিভ ভূমিকা নিতে পারে আমার বিরুদ্ধে সেটা রাজাকে ভাবতে হবে। আর আত্মসম্পদের মধ্যে রাজা হাসি মুখে যে কোনো মানে কি বলবো হাসি মুখে অন্তরের ভাব গোপন করতে পারবে। একটা 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 বিপদের কথা জেনে যে বলছে বিরোধী শক্তি, সে কিন্তু যদি বুঝে ফেলে যে রাজা গোপন বিষয়টাকে জেনে গেছেন, রাজা গোপন বিষয়টা জানেন, কিন্তু তিনি এমন ভাব করবেন হাসি মুখে, তার তার মুখমণ্ডল এমন হবে যে গোপনটা তিনি জানেন না, কিন্তু রিয়ালি তিনি গোপনের খবর গোপন বিষয়টা জানেন। তাহলে গোপন বিষয়টাকে গোপন রাখার ক্ষেত্রে তিনি হাসি মুখে সেটাকে গোপন রাখবেন। আগামী দিনের বিষয়ে রাজা চিন্তা করবেন, ভবিষ্যৎ ভাববেন, পূর্ব পরিকল্পিত ভাবে আগামী দিনে কি হতে পারে, কি কাজ করবেন প্রজাদের জন্য, প্রতিরক্ষার ক্ষেত্রে কি কি করবেন। এটা হচ্ছে বিচক্ষণতা, দূরদর্শিতা, এই গুণ রাজার মধ্যে থাকতে হবে। তাহলে আমরা রাজার মধ্যে কৌটিল্য বলেছেন যে 4টি গুণ থাকতে হবে। আমি ব্যাখ্যা করলাম 4টি গুণের কথা, আলাদা আলাদা হেডলাইন দিয়ে আমি ব্যাখ্যা করেছি, এবং প্রত্যেকটা হেডলাইনে কি কি বিষয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এবার কৌটিল্য বলছেন যে এই যে এতগুলো গুণ, মেন 4টি গুণ, তার মধ্যে আবার বিভিন্ন গুণের বিভাজন, এতগুলো গুণ একটা রাজার পক্ষে অর্জন করা কি সম্ভব? উনি বলছেন যে একজন রাজার পক্ষে সব গুণের অধিকারী হওয়া বা সব গুণ অর্জন করতে পারা এটা সম্ভব নয়। তবে যে রাজা এই গুণগুলোর বেশিরভাগ অর্জন করতে পারবে, সে রাজা হবে ভালো রাজা, সে রাজা হবে প্রজা প্রিয় রাজা, সে রাজা হবে আদর্শ রাজা। এবং কৌটিল্য আরো বলছেন যে রাজাকে দর্শন জানতে হবে, অর্থাৎ রাজাকে দার্শনিক হতে হবে, যুক্তিবাদী হতে হবে, রাজাকে মানে ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তিনি কখনোই ফুলিশ হবেন না, অর্থাৎ বোকা হবেন না, তিনি হবেন কিং ফিলোসফার। প্লেটোর বক্তব্যের সঙ্গে আমরা এটা মিলাতে পারি। দেখো, প্লেটোর বক্তব্য সেই থেকেই সারা পৃথিবীতে ছাত্রছাত্রীরা পড়ছি, আমরা শিক্ষকরা পড়ছেন, কিন্তু প্লেটোর এটা তো আবিষ্কার হয়েছে অনেক পরে। ওই তো 1915 সালে প্লেটোর অর্থশাস্ত্র বইটি অনুবাদ করা হয়েছে, পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। তার আগে এই বইটির বক্তব্য চাপা ছিল। সেই কারণে প্লেটো অ্যারিস্টটল যেমন একজন রাষ্ট্রচিন্তাবিদ, পাশ্চাত্যের ভারতবর্ষের কৌটিল্য, বিষ্ণুগুপ্ত বা চাণক্য, তিনি কিন্তু সেরকম রাষ্ট্রচিন্তাবিদ হতে পারেননি প্লেটোর মতো। কিন্তু তবুও চাণক্য যা বলেছেন, সেই সময়ের যে বক্তব্য, সেটা অর্থশাস্ত্র পাঠোদ্ধারের পর আজকে আমরা জানতে পারছি যে তিনি কত ভালো ভালো কথা বলেছেন। পাশ্চাত্য রাষ্ট্র চিন্তার থেকেও কোনো অংশে ভারতীয় রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে কম বলেননি।
তাই উনি বলছেন যে রাজাকে দর্শন, যেমন প্লেটো বলেছিলেন রাজাকে দার্শনিক হতে হবে, এখানে কৌটিল্য বলছেন যে রাজাকে দার্শনিক হতে হবে। রাজাকে অর্থনীতিবিদদের যে জ্ঞান থাকে অর্থ সংক্রান্ত বিষয়ে, অর্থশাস্ত্র এটা খুব গুরুত্বপূর্ণ, এই অর্থশাস্ত্র সম্পর্কে রাজার জ্ঞান থাকতে হবে। তাহলে রাজা ট্রেজারি কি করে চালাবেন? রাজা ট্রেজারি চালাতে পারবেন না, মানে ভান্ডার, রাজভান্ডার চালাতে পারবেন না। রাজাকে রাজনীতি বুঝতে হবে, পলিটিক্স বুঝতে হবে। রাজা যদি মানে পলিটিক্স একটা এডুকেশন, পলিটিক্স বিদ্যা, এখানে রাজাকে শিখতে হবে। তাহলে রাজা শিক্ষা বিদ্যাতে, রাজা জ্ঞানে তিনি হবেন বিশাল ব্যক্তিত্ব, তিনি সবকিছু বুঝতে পারবেন। কৌটিল্য মনে করেন যে, দেখো কৌটিল্য বলছেন যে রাজাকে সঠিক গুণের অধিকারী হতে হবে। যদি সঠিক গুণের অধিকারী না হন তাহলে রাজার জীবনে বিপর্যয় নেমে আসবে। রাজার জীবনে বিপর্যয় নেমে আসবে বিভিন্ন দিক থেকে। অমাত্যরা তার বিরোধিতা করতে পারে, তাই অমাত্যরা যাতে বিরোধী ভূমিকায় না যেতে পারে তার আগেই সিদ্ধান্ত রাজাকে নিতে হবে, এবং অমাত্য বিরোধী গেলে, তার বিরুদ্ধে গেলে তাকে বুঝতে হবে। প্রজার যারা আক্রান্ত হতে পারে, প্রজা বিদ্রোহ, ক্ষোভ, বিক্ষোভ, তার রাষ্ট্রের উপাদানের অন্যান্য যে শক্তি সেগুলো রাজার বিপক্ষে চলে যেতে পারে, আর্মি বিপক্ষে চলে যেতে পারে, তার অর্থ ভান্ডার, কোষ, ট্রেজারি শূন্য হয়ে যেতে পারে, অর্থ সংকট দেখা দিতে পারে রাজ্যের মধ্যে, দণ্ড নীতি, আর্মি, শাস্তি ব্যবস্থা সব লাগু হয়ে যেতে পারে। এই সুযোগে রাজার বিপদ চলে আসবে। এই পরিস্থিতিতে কৌটিল্য তাই বলছেন যে রাজাকে সব গুণের অধিকারী না হলেও অধিকাংশ গুণের অধিকারী হতেই হবে এবং সঠিকভাবে তাকে চলতে হবে। জ্ঞানহীন, শিক্ষাহীন রাজা সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারবেন না। রাজা সাম্রাজ্যের মধ্যে, রাজ্যের মধ্যে তার বিরুদ্ধে ঘুণধরা কাঠের মতোই অবস্থা সৃষ্টি হবে, সেটা রাজাকে দক্ষতার সঙ্গে দমন করতে হবে। সুতরাং স্বামী বা রাজা এই উপাদানটা অন্যান্য উপাদান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ রাজা অমাত্যকে পরিচালনা করবেন, জনপদ অর্থাৎ টেরিটরিকে রক্ষা করবে রাজা, জনগণের নিরাপত্তা দেবে রাজা, জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন রাজা। দুর্গ, সেনানিবাস, দুর্গ তৈরি করা, কোথায় তৈরি করলে হবে, রাজ্যকে নিরাপদে রাখা যাবে সেখানে দুর্গ নির্মাণ করতে হবে, দুর্গে কি পরিমাণ সেনা রাখতে হবে সব রাজাকে ঠিক করতে হবে। কোষ, ট্রেজারি, রাজা যাতে রাজস্ব আদায় ঠিক মতো হয়, রাজকোষ যাতে শূন্য না হয়, অমাত্যদের বেতন দেওয়া, প্রজা কল্যাণে ওয়েলফেয়ার করা, কল্যাণমূলক কাজ করা, এসব খেয়াল রাখতে হবে রাজাকে। আর্মিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে রাজাকে। মিত্র, বন্ধু, প্রতিবেশী রাষ্ট্র আমার বন্ধু কিনা, কোন রাষ্ট্র, কোন রাজ্য আমার বন্ধু, কোনটা মিত্র, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক কিভাবে হবে, সবটাই নির্ভর করছে রাজার দূরদর্শিতার উপর, রাজার বিচক্ষণতার উপর, রাজার বুদ্ধির উপর, রাজার সিদ্ধান্তের উপর। তাই রাজপুত্রকে খুবই সাবধানে থাকতে হবে। তার বিপদ কিন্তু চারিদিকে। রাজার কাছের মানুষ যারা, রাজার পরিবার, সব থেকে রাজার বিপদ
ডেকে আনবে, পরিবারের মধ্যে থেকেই তার বিপদ আসবে। রাজপুত্রদের তাই তাই রাজাদের কি করতে হবে? গুপ্তচর নিয়োগ করতে হবে, যাতে সে নিরাপদে থাকতে পারে, রাজ পরিবার যাতে নিরাপদে থাকতে পারে, রাজ্যের জনগণ যেমন নিরাপদে থাকবে, রাষ্ট্রের নিরাপত্তা যেমন নিরাপদে থাকবে, তেমনি তার পরিবার এবং পরিবারের মধ্যেও তার শত্রু থাকতে পারে। তার তার যে দৈহিক নিরাপত্তা, ফিজিক্যাল সিকিউরিটি, এটা রাজাকে সেই রকম বিচক্ষণ ব্যক্তিকে প্রহরাদার হিসাবে রাজাকে নিয়োগ করতে হবে। এটা আমরা বাস্তব ক্ষেত্রে দেখি পৃথিবীতে এখনো, যে নিরাপত্তা কর্মী তাকে মেরে দিচ্ছে, যে রক্ষা করবে সেই তাকে মেরে দিচ্ছে। কৌটিল্য সেই যুগে দাঁড়িয়ে, আজ থেকে 2300-2400 বছর আগের কথা, সেই ভাবনাটা কৌটিল্য করেছিল। কৌটিল্যের রাজার বিষয়ে আরো কিছু কথা তিনি বলেছেন। কি কি কথা? কৌটিল্য বলেছেন যে রাজা কর্তব্য পালন করবেন। রাজার অনেক কর্তব্য পালনের বিষয় মেনে চলতে হবে, তাকে কর্তব্য পালন তাকে করতে হবে। রাজা প্রজাদের পুত্র জ্ঞানে দেখবেন। পিতামাতা যেমন সন্তান, তার সন্তান পুত্র তার যেমন ভালোবাসেন, তেমনি রাজ্যের প্রজাদের পুত্র জ্ঞানে দেখবেন। তাই তাই অশোক বলেছিলেন যে সকল প্রজা মম সন্তান, সকল প্রজা আমার সন্তানের মতো, এ কথা অশোক কিন্তু বলেছিলেন। তাই কৌটিল্য বলেছেন যে সন্তান পাপাচারী হয়, প্রজারাও পাপাচারী হতে পারে, কিন্তু প্রজাদের পাপাচার মুক্ত করতে হবে, প্রজাদের হত্যা করা নয়। রাষ্ট্রবিরোধী হতে পারে, কিন্তু রাষ্ট্রবিরোধী হলে তাকে কঠোর হাতে দমন করতে হবে, শত্রুকে কঠোর হাতে দমন করতে হবে। এটা প্রজাদের মঙ্গলের জন্য, রাজ্যের বা রাষ্ট্রের মঙ্গলের জন্য। এই কথা কৌটিল্য তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছেন। কৌটিল্য মনে করেন রাজা হবেন আইডিয়াল রাজা, আদর্শ রাজা। রাজার ব্যক্তিগত সুখ বলে কিছু থাকবে না, রাজার ব্যক্তিগত দুঃখ বলে কিছু থাকবে না। প্রজার সুখেই রাজার সুখ, প্রজার হিততেই রাজার হিত, প্রজার কল্যাণেই রাজার কল্যাণ। প্রজা দুঃখ পেলে রাজাকেও দুঃখ পেতে হবে, প্রজা কষ্ট পেলে রাজাকেও কষ্ট পেতে হবে। রাজা ব্যক্তিগত মঙ্গল কামনা করবেন না, রাজা পরিবারের জন্য মঙ্গল কামনা করবেন না, রাজা দেশের মোট জনগণের জন্য কল্যাণ সাধন করবেন। রাজ্যের জনগণই তার পরিবার, রাজ্যের জনগণের মধ্যে তিনিও একজন ব্যক্তি। তাই রাজ্যের জনগণের মঙ্গল হলে রাজারও মঙ্গল হবে। জনগণ কাঁদলে রাজাকেও কাঁদতে হবে। জনগণের দুঃখ, জনগণের কষ্ট, জনগণের কান্না মানে রাজার কান্না, রাজার দুঃখ, রাজার কষ্ট। কৌটিল্য এইভাবে রাজার ভূমিকা, রাজার কর্তব্য পালনের কথা উল্লেখ করেছেন। প্রজাদের যা, রাজার ব্যক্তিগতভাবে কোনো প্রিয় জিনিস থাকবে না। রাজা যদি মনে করেন এটা আমার প্রিয়, আমি এটা করব না, রাজাকে ভাবতে হবে জনগণের প্রিয় কোনটা, জনগণের যেটা প্রিয় সেটাই রাজার কাছে প্রিয়। ওকে, তাহলে প্রজাদের ব্যক্তিগত নিরাপত্তা, প্রজাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, প্রজাদের বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করা, দেশের টেরিটরি, দেশের ভূখণ্ড, জনপদ, তাকে রক্ষা করার দায় দায়িত্ব রাজাকে দিতে হবে। প্রজার সুখেই রাজার সুখ, প্রজার কল্যাণেই রাজার কল্যাণ, প্রজার হিততেই রাজার হিত। বহুভাবে তিনি ব্যাখ্যা করেছেন রাজার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। আবার রাজা
একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। বর্ণাশ্রম প্রথা ছিল প্রাচীন ভারতে। রাজা ব্রাহ্মণদের, পুরোহিতদের পরামর্শ মেনে চলবেন রাজকার্য পরিচালনার ক্ষেত্রে। কিন্তু পুরোহিতরা যদি বাজে যুক্তি দেয়, কুপরামর্শ দেন, আমি আগেই বলেছি, কৌটিল্য বলেছেন রাজা হবে বুদ্ধিমান, শিক্ষিত, তিনি নির্বোধ নন। তাহলে শিক্ষিত সচেতন রাজা পুরোহিতের যে খারাপ উদ্দেশ্যে পরামর্শ দেওয়া, তাদের জাতির স্বার্থে পরামর্শ দেওয়া, এটা রাজা বুঝতে পারবেন, সেটা রাজা প্রত্যাখ্যান করবেন, পরামর্শ মানবেন না। অর্থাৎ রাজা ধর্মপরায়ণতা হবেন ঠিকই, কিন্তু রাজা প্রয়োজনে ধর্মকে রক্ষা করবার জন্য, বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য রাজা কোনো একটা বিশেষ ধর্মের বিরুদ্ধে ভূমিকা নিতে পারবেন। আর যে রাজা এটা নিতে পারবেন না, সে রাজা নিজের বিপদ ডেকে আনবেন। যে রাজা জনগণের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করবেন না, সে রাজা নিজের বিপদ ডেকে আনবেন। তার কারণ রাজার কাছে আদর্শ হলো মানুষের যে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, সেই দুঃখ, দারিদ্রতা, কষ্ট, সেটা তার নিজেরও কষ্ট। এইভাবে রাজা আদর্শ রাজা হবে, আইডিয়াল স্টেট, আইডিয়াল কিং, আইডিয়াল স্টেট এবং আইডিয়াল কিং, যেটা প্লেটো বলেছিলেন সেই সময়ে। তার বক্তব্য পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে লিপিবদ্ধ হয়েছে তত্ত্ব হিসাবে। কিন্তু কৌটিল্যের তার এই যে বক্তব্যগুলি, স্বামী সম্পর্কে আজকে যে আমি ভিডিও আলোচনা করলাম, তিনি বিশ্বে কেন তাত্ত্বিক হতে পারেননি, তিনি কেন রাষ্ট্রচিন্তাবিদ হতে পারেননি, তার কারণ ভারতবর্ষে বহু বিদেশি শাসক শাসন করেছে, কৌটিল্যের কথা ভাবেননি। আমরা আরো ভিডিও করব পশ্চিম ভারতের রাষ্ট্রচিন্তার কতটা উন্নত মানের ছিল, সেটা আমরা যদি ভালো করে না পড়ি, না উপলব্ধি করি। আজকের ভিডিও দেখবে যে রাজার যে গুণ সত্যি প্রশংসনীয়। আজকের আধুনিক যারা গণতন্ত্র বলে চিৎকার করছে, যারা ব্যক্তিগত স্বাধীনতার কথা ফলাও করে প্রচার করছে, যারা প্রজাদের কল্যাণের কথা বলছে, প্রজাদের পরিষেবার কথা বলছেন, প্লেটোর বক্তব্য অনুযায়ী স্বামীর যে গুণ, অর্থাৎ শাসক শ্রেণীর যে গুণ, সেটা আছে কি নেই আমি বলবো না, তোমরা ছাত্র হিসাবে বিবেচনা করে মিলিয়ে নিবে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।